নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আমি আমার পরিচয় তো দেওয়া হয়েছেই, তারপরে বলছি আমি সুমাইয়া পারভীন, ডাক্তার সুমাইয়া পারভীন। আমি মিরপুর মাজার রোডস্থ আমার নিজস্ব ক্লিনিকে প্র্যাকটিস করছি। তো মাঝে সাঝে এখানেও ক্লাস নেওয়া হয়। সেই সুবাদে আজকের ক্লাস এনলার্জ লিভার নিয়ে। দেখেন এখানে লিখে রেখেছি, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই, তাই না? এনলার্জ লিভার অর লেখা আছে। এটার একটা মেডিকেল টার্ম আছে, এটা আমরা সবাই জানি। তারপরেও যদি এখানে যারা উপস্থিত আছে সবাই একটু যদি মেসেজ করেন ভালো লাগবে যে এনলার্জ লিভারের মেডিকেল টার্মটা কি। আমরা জানি না মেডিকেল টার্ম কি এনলার্জ লিভারের। এটা তো খুবই শকিং যে কেউ জানি না, জানা নাই, কেউ লিখছেন না। খুবই শকিং লাগলো যে আমরা আমরা তো মেডিকেল স্টুডেন্ট, তাই না? আমরা ডাক্তারি করছি, কিন্তু ডাক্তারদের তো পড়ালেখা শেষ হয় না। আর ডাক্তার হোমিওপ্যাথ হই, অ্যালোপ্যাথ হই, যাই হই, আমাদের কিন্তু হিউম্যান বডি মানে অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, সবই জানতে হবে। তার মধ্যে মেডিকেল টার্মগুলো তো আরো বেশি। কারণ আমাদের কাছে যখন পেশেন্ট আসেন, ওনারা কিন্তু প্রথমেই একদম ডিরেক্টলি আসেন না। প্রথমত যারা আসেন হয়তো বা অ্যাকিউট ডিজিজ নিয়ে আসেন, বড় বড় অসুখগুলা কিন্তু প্রথমেই নিয়ে আসেন না, তারা অনেক ডাক্তার ঘুরে তারপরেই আসেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মেডিকেল টার্মগুলো অবশ্যই জানা থাকতে হবে। এনলার্জ লিভার অর হচ্ছে সেটা হেপাটোমেগালি। হেপাট মানে হচ্ছে লিভার, মেগালি মানে বড় হয়ে যাওয়া। এই যে আমাদের ম্যাডাম বলে ফেলছেন, তোহরা ম্যাডাম, হেপাটোমেগালি। তো হেপাট মানে হচ্ছে লিভার আর মেগালি মানে হচ্ছে বড়। তাহলে এনলার্জ লিভারের মেডিকেল টার্ম হচ্ছে হেপাটোমেগালি। আশা করি আর কখনোই ভুল হবে না। জানি হয়তো অনেকেই ইনার্সিয়া নিয়ে বলতে চাচ্ছিলেন না। হ্যাঁ, ধন্যবাদ ইলোরা লাবণীকেও অ্যান্সার দেওয়ার জন্য, কারণ সারা দেওয়াটাও অনেক বড় ব্যাপার। আচ্ছা, এইবারে আমরা একটা লিভারের ছবি দেখতে পাচ্ছি, একেবারে সিম্পল একটা লিভারের ছবি, হিউম্যান বডির লিভারের ছবি। দেখেন কি সুন্দর কালার, এই কালারটা খুবই খুবই সুন্দর। যখন সুস্থ থাকে আমাদের লিভার, মানে আমাদের কলিজা, হ্যাঁ, যখন সুস্থ থাকে কালারটা এইরকম থাকে। লিভারের দুইটা মানে মেজর দুইটা লোব, রাইট লোব, লেফট লোব। এটা অ্যানাটমিক্যাল এটা বলতেছি শর্ট করে, বিশেষ বলবো না। নিচে দেখেন ফান্ডাসটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গ্রিন কালারের গল ব্লাডার। দেখতে পাচ্ছেন সবাই, আমার স্ক্রিনটা তো বেশ ভালো বড়। এটা হচ্ছে গল ব্লাডার, আর এই হচ্ছে লেফট লোব, আর এই হচ্ছে রাইট লোব। এই আমাদের একটা লিভার। এটা কিন্তু আমাদের হিউম্যান বডিতে সবচেয়ে বড় অর্গান, ইন্টারনাল অর্গান। ইন্টারনাল বলতে ভেতরকার অর্গান বোঝাচ্ছি, আমাদের শরীরের। আর বাইরের অর্গানের মধ্যে স্কিন হচ্ছে সবচেয়ে বড় অর্গান। স্কিন হচ্ছে সবচেয়ে বড় অর্গান এক্সটার্নাল অর্গানের মধ্যে, আর ইন্টারনাল মধ্যে হচ্ছে লিভারটা সবচেয়ে বড়। আজকের ক্লাস যেহেতু হেপাটোমেগালি নিয়ে, তা জানার আগে, বলার আগে লিভার নিয়ে অল্প বিস্তর বলবো, বেশি না, একেবারেই শর্ট, যেটুকু না বললেই না, যেটুকু বললে আমার আলোচনার জন্য সুবিধা হবে। তো লিভারটা কি? The liver is a vital organ in the human body and the largest internal organ, যেটা একটু আগে বললাম। সবচেয়ে ভাইটাল একটা অর্গান আর সবচেয়ে বড়। It plays a central role in many critical physiological processes. অনেক ক্রিটিক্যাল রোল প্লে করে আমাদের হিউম্যান বডিতে। এগুলো আস্তে আস্তে আমি ধাপে ধাপে বলবো। ক্লাস অনেক বড় হবে না, ছোট্ট হবে, তবে অনেক ইনফরমেটিভ। এইরকম ইনফরমেশন রাখা যেটা আমাদের ডে টু ডে যে প্র্যাকটিস, হোমিওপ্যাথিক প্র্যাকটিস, সেখানে কাজে লাগবে। যেটুকু মানে জানলে পরে যেটুকু আমরা কাজে লাগাতে পারবো, সেইটুকু ইনফরমেশন দিয়ে আমি চেষ্টা করছি যে ক্লাসটা যেন হয় আপনাদের একজনের মানে একটা লাইন অন্তত যেন সবার কাজে লাগে। সবটা তো আর সব সময় যে কোনো লেকচার, যে কোনো আলোচনা তো সবটা শেখা মানে ব্রেন ক্যারি করতে পারে না, কিন্তু কারো না কারো একটা না একটা লাইন ঠিকই কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, হিয়ার আর সাম কি ফ্যাক্টস অ্যাবাউট লিভার। লিভার নিয়ে একটু একটু যে ফাংশনস গুলা, কাজগুলা কি কি করে, লিভার কি কাজ করে। প্রথমতই আমি লিখেছি যে ডিটক্সিফিকেশন, মানে আমাদের লিভার যখন টক্সিকেটেড হয়ে যায়, তখন কিন্তু লিভারের যে ফাংশন, কাজ, সেটা ফার্স্ট কাজ কিন্তু এই যে টক্সিন গুলাকে বের করে দেওয়া।
ব্লাড থেকে টক্সিন গুলাকে বের করে দেওয়া। মেটাবলিজম মানে হচ্ছে বিপাক করা, এটা বেশ অনেক বড় জিনিস যে কাজটা লিভার করে, আরো অন্যান্য অর্গানসও করে, সবচেয়ে বেশি ভাগটা লিভারই করে। বাইল প্রোডাকশন, যেটা আমাদের হজমের জন্য, খাবার দাবার আমরা যে খাই সেই খাবার হজমের জন্য সাহায্য করে বাইল প্রোডাকশন, সেই বাইলটা হচ্ছে লিভার প্রোডাক্ট মানে প্রডিউস করে। তারপর আসতেছে প্রোটিন সিনথেসিস। আমরা যে খাবার খাই তার মধ্যে কিন্তু প্রোটিনটা বেশি প্রায়োরিটি পায়, বা প্রোটিনটাই আমরা বেশি খাই দেখা যায়, যার জন্য লিভার ইনজুর্ড হয় বেশি খেতে খেতে। এই এই লিভার এই প্রোটিন নিয়ে কিন্তু একটা জার্নাল আছে, যে জার্নালে যে রিসার্চাররা বলছেন যে যারা আমরা যে এশিয়ান কান্ট্রি যারা আছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের হচ্ছে লিভার ডিজিজ বেশি হয় এবং খুব কম বয়সে হয়। জার্নালে এরকম আসছে, খুব কম বয়সে হয় এবং বেশি হয়। এটা কেন হয়? তারা বের করছে যে আমরা হচ্ছি যে উন্নয়নশীল দেশ অথবা গরিব দেশ বলা যায়। তো গরিব দেশের যে ইনকাম সোর্স অথবা আর্থিক যে অবস্থাটা, এটা কিন্তু লো। কিন্তু একটা ফ্যামিলিতে যখন কোনো একজন দাঁড়ায় যায় অথবা তার যখন ইনকাম সোর্স বেড়ে যায় বা বড় রকম ইনকাম সে করতে পারতেছে, এইরকম সিচুয়েশনে যখন চলে যায়, তখন ফার্স্ট কি করে সেই পরিবারের মানুষ সবাই খাবার দাবারের প্রতি খুব বেশি মনোযোগ দেয়। এটা তো আমার কথা না, এটা যারা রিসার্চ করছেন তাদের কথা। তো খাবার যখন বেশি, তারা তখন চিন্তা করে যে এতদিন যেই জিনিসটা যেই শখটা পূরণ করতে পারি নাই, যে খাবারটা দেখে মনে হতো যে খাবো খাবো, এবিলিটি ছিল না, তখন দেখা যায় ওই খাবারগুলা তারা, বিশেষত রিচ ফুড গুলা খেয়ে খেয়ে লিভারকে একদম 12টা বাজায় দেয়। এই হচ্ছে সেই প্রোটিন, যে জিনিসটা লিভার সিনথেসিস করে জায়গা পর্যন্ত যেখানে যেটুকু প্রয়োজন সেখানে পৌঁছায় দেয়, এবং বাকিটা কি করে লিভার স্টোর করে রাখে। দেখেন নিচের পয়েন্টে আছে স্টোর। এই স্টোর করতে যেমন ধরেন স্টোরের ব্যাপারে যদি একটু বলি, লিভার কি করে, প্রোটিন যেখানে দেওয়ার দিল বাকিটা স্টোর করে রাখলো। আমরা যখন রোজা রাখি অথবা ধরেন আমরা অন্যান্য ধর্মে যেটা উপবাস রাখা, ফাস্টিং, অথবা যেটা অটোফেজি বলি, হ্যাঁ, এই অটোফেজির সময় কিন্তু আমরা যখন সারাদিন না খেয়ে থাকি, লিভার কিন্তু রেস্ট পায়। সে মানে ওই রকম রেস্ট না যে একবারে বসে গেছে চুপ হয়ে গেছে, এরকম না। কারণ আমরা যখনই খাবার খাচ্ছি তখনই লিভারের কাজ বেড়ে যাচ্ছে। কিন্তু যখন রোজা রাখতেছি, অটোফেজি করতেছি, তখন লিভার কি করে, নতুন কাজ না পেয়ে যে পুরাতন যে স্টোর করা প্রোটিন থাকে সেটাকে ভেঙে 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 সাপ্লাই করে, মানে এনার্জি দেয়। তো সেই স্টোরের কাজ কিন্তু আমাদের এই লিভার করে। আর ইমিউন ফাংশন তো করবেই, এটা নিয়েও পরে আলোচনা আছে। রিজেনারেশন, রিজেনারেশন নিয়েও দুই কথা এখন বলি, পরেও বলবো, যে লিভার কিন্তু ট্রান্সপ্লান্ট হয়। তো লিভার ট্রান্সপ্লান্ট হওয়া মানে এরকম না যে আস্ত একটা হিউম্যান বডি থেকে আস্ত একটা লিভার খুলে এনে আরেকজন হিউম্যান বডির মধ্যে ট্রান্সপ্লান্ট করে বসায় দেওয়া, এরকম না। লিভারের ছোট্ট এক টুকরা, এটারও মেজারমেন্ট আছে, ছোট্ট এক টুকরা যদি কারো কাছ থেকে কেটে এনে ডোনারের কাছ থেকে নিয়ে এটা যদি ট্রান্সপ্লান্ট করা হয় অসুস্থ ওই যে রোগী, লিভারের পেশেন্ট যে, তখন ওই টুকরাটাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে একটা সময় সার্টেন টাইম মানে একটা সার্টেন পিরিয়ড পরে এই পুরোপুরি আস্ত একটা লিভারে রূপ নিয়ে নেয়। এই হচ্ছে তার রিজেনারেশন। লিভারের এই ক্ষমতাটা আছে, সে নিজেকে রিপ্রোডিউস করতে পারে। আচ্ছা, এবার দেখেন কি বলতেছে এখানে, যে লিভার ইজ কল্ড দ্য বডি সাইলেন্ট ওয়ার্ক হর্স। কেন বলে? কারণ আমরা যখন ঘুমায় থাকি তখনও কিন্তু লিভার কাজ করতেই থাকে। বলা হয় কিন্তু যে আমাদেরকে সন্ধ্যা সন্ধ্যা খাবার খেয়ে নিতে এবং তাড়াতাড়ি ঘুমাতে দিতে, যেটা আমরা আসলেই করি না, যার জন্য আমরা অসুখ বেশি হয়, আমরা অসুস্থ বেশি হই। রাতের বেলা যেই আমাদের হরমোনাল যেই রিলিজ গুলা, ফাংশন গুলা, ওগুলোও ডিস্টার্ব হয়। তো আমাদের হিউম্যান বডি মাথা থেকে একদম পা পর্যন্ত সবকিছুই তো কানেক্টেড। তো লিভার যখন দেখে যে আমি খাবার খাচ্ছি 10টায়, ঘুমাতে যাচ্ছি অনেক রাত করে, তারপর ঘুমাতে যাওয়ার আগে যখন দেরি করে ঘুমাতে যাচ্ছি তখনও কিন্তু মনে হয় যে খিদা লাগছে, আবার একটু খাই, খেয়ে ঘুমায় পড়ি। ওই জিনিসটাকে মেটাবোলাইজ করতে এই লিভার কাজ করতেই থাকে, আমরা ঘুমায় থাকলেও কাজ করতে থাকে। এই জন্য বলা হয় আর কি যে ফাস্টিং করতে, উপবাস করতে, তাহলে লিভার হেলদি থাকে, মানে লিভার তার একটু রেস্টও পায়, সেই সাথে যে জমানো যে স্টোরেজ গুলা থাকে সেগুলো রিলিজ করার সুযোগ পায়। তো বিকজ ইট ওয়ার্কস টায়ারলেসলি, এই যে কোনো নাই, কোনো মানে থামাথামি নাই, কাজ করতে থাকে। আমাদের হার্ট যেমন সারাক্ষণই চলতে থাকে, লাবডাব করতেই থাকে, ঠিক লিভারও তার কাজ সারাক্ষণ করতে পারে। আচ্ছা, তো লিভারের স্ট্রাকচার দেখলাম, কালার দেখলাম, এবং কি কাজ করে সেটা দেখলাম। হ্যাঁ, তো এনলার্জ লিভার নিয়ে যদি কিছু মানে ফ্যাক্টস বলি,
সেই যেমন আপনারা জানেন কিনা, প্রতি 10 জনের একজনের কিন্তু লিভার ডিজিজ। আমাদের বাংলাদেশে প্রতি 10 জনের একজন, এটা আমার কথা না, রিসার্চের কথা, যে প্রতি 10 জনের একজন লিভার ডিজিজে আক্রান্ত। আর এইটা কিন্তু মানে প্রাইমারি যে জিনিসটা অ্যাটাক করে সেটা হচ্ছে হেপাটোমেগালি বা লিভার বড় হয়ে যাওয়া। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। লিভার ডিজিজের ফার্স্ট স্টেপ হচ্ছে লিভার লিভার এনলার্জমেন্ট হয়ে যাওয়া। আর এই যে এনলার্জমেন্ট হয়ে যাওয়াটা, এটা কিন্তু পেশেন্টরা বুঝি না, মানে বুঝতেই পারে না যে তার লিভার বড় হয়ে গেছে। কেন? কারণ হিউম্যান বডিতে এই লিভার 500রও বেশি ফাংশনিং করে, 500, একটা দুইটা না, মানে 500 রকমের কাজ এই লিভার একা করে প্রতিনিয়ত। তাহলে আমাদের লিভার যখন উইক হতে থাকে, আর্লি কিছু সাইন সিমটম দেয়, কিন্তু সেগুলো আমরা ইগনোর করে যাই। ইগনোর করার ফলে কি হয়, পরবর্তীতে যখন টের পাই তখন দেখা যায় প্রায় 75% কাজ করা বন্ধ করে দিছে অথবা করতে পারতেছে না। লিভার এতটা টায়ার্ড হয়ে যায়, এরকম টায়ার্ড হয়ে যায় যে সে আর মানে কাজ করতে পারতেছে না। আমরা যদি আমাদের লিভারকে একটা স্পঞ্জের সাথে তুলনা করি, স্পঞ্জ কিরকম দেখতে, যে ধরেন নরম এবং হচ্ছে শুষে নেওয়ার মতো সফট সফট থাকে। এখন এইটাতে যদি টক্সিন, চর্বি, তারপরে স্টোরেজ এত বেশি বেশি থাকে, তখন এটা কি হবে, অনেক ভারী হয়ে যাবে। স্পঞ্জটা পানিপূর্ণ হলে যেরকম ভারী হয়ে যায়, এরকম ভারী হয়ে যাবে আর হার্ড হয়ে যাবে, অনেক শক্ত হয়ে যাবে, ফুলের দ্বিগুণ হয়ে যায়। তখন এটা মূলত এনলার্জ লিভার হয়। তাহলে এনলার্জ লিভারটা হচ্ছে কি প্রথম স্টেপ। এবার আরো কিছু শকিং ফ্যাক্ট যে জিনিসটা লিভারের, আমরা লিভারের যে একটু আগে যেটা বললাম 75% কাজ যখন বন্ধ হয়ে যায় বা কমায় দেয়, তখনই টের পাই যে আমাদের লিভারের সমস্যা হচ্ছে। তবে আশার কথা হচ্ছে কি, লিভার রিজেনারেট করে, তো তো যদি ট্রান্সপ্লান্ট করার মতন অ্যাবিলিটি থাকে, ট্রান্সপ্লান্ট করলে বা ওই রকম স্টেজে একদম সিরোসিস ক্যান্সারাস স্টেজ যদি না যায়, সেক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করলে কিন্তু ওই রোগীটা সুস্থ হতে পারে। তো এই প্রথম দিকেই ভাবছিলাম যে শেষে কেস শেয়ার করবো না, আমি প্রথমেই একটা কেস শেয়ার করি, শেষে মেডিসিনটা শেয়ার করব, কারণ আমি তো একটু রেপার্টরির অংশ রাখছি। তো প্রথম যে কেসটা, সেটার মধ্যে এক মহিলা আমার পেশেন্ট, বয়স হচ্ছে 37, নাম ছবিতা ইয়াসমিন। উনি আসেন, আমি যেহেতু ম্যাক্সিমাম দেখা যায় আমি কি বলে রিপ্রোডাক্টিভ অর্গানের যেসব ডিজিজ গুলা থাকে, তারপরে কনসিভ হচ্ছে না, তারপরে যে মেনস্ট্রুয়াল যে প্রবলেমস গুলা, পিএমএস, এইগুলা প্রবলেমস নিয়ে আমার ডিলিংস গুলা বেশি হয়। তো ওই মহিলাও আসছেন, ওনার কনসিভ হচ্ছে না। তো কেন হচ্ছে না সেটা জানার জন্যই প্রাইমারি যে ইনভেস্টিগেশন করতে হয়, সেই ইনভেস্টিগেশনের মধ্যে আমি ওনাকে ইউএসজি দিয়েছিলাম। অন্যান্য হরমোনাল টেস্টের সাথে ইউএসজি দেওয়াতে ওই টেস্টে কি আসলো, ওনার দেখাচ্ছে লিভার এনলার্জ হয়ে গেছে, ট্রান্সভার্স ভাবে এনলার্জ হয়ে গেছে। তো লিভার থাকার কথা ধরেন ট্রান্সভার্স, এটার লেন্থ থাকার কথা হচ্ছে 5 to 7, সেখানে ওনার হয়ে গেছে 15+। তার মানে কি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই যে দ্বিগুণ হয়ে গেল লিভারটা, উনি কিন্তু টের পাননি, এক মানে বিন্দুও ওনার কাছে মনে হয়নি যে উনি লিভারের পেশেন্ট হতে পারেন, অথবা ওনার লিভার বড় হয়ে গেছে অথবা ফাংশনিং কমে যাচ্ছে, কারণ কোনো সাইন নাই তো, প্রাইমারি কোনো সাইনই থাকে না। কিন্তু যখনই এরকম অন্যান্য কোনো ডিজিজের জন্য ডাক্তারের কাছে যাওয়া হয়, বিশেষত লিপিড করতে দিলে, ইউএসজি করতে দিলে, স্ক্যানিং করতে দিলে, তখনই দেখা যায় যে লিভারের মধ্যে ডিসফাংশনিং শুরু হয়ে গেছে অথবা এনলার্জ হয়ে গেছে। মানবদের যে লিভার সেটা হচ্ছে সুপার হিরো। কেন সুপার হিরো? একটু আগে বললাম 500রও অধিক কাজ করে। আর সবচেয়ে বড় যে কাজগুলা, সেটার মধ্যে হচ্ছে ব্লাড পিউরিফিকেশন, মানে ডিটক্স করে। আর বাইল যে বের করে, মানে প্রডিউস করে, সেটা কিন্তু গল ব্লাডারে স্টোর হয়, এবং সেই সাথে এটা সময়ে সময়ে সার্ভ করে কোথায় কতটুকু কি পরিমাণ দিতে হবে খাবার হজম হওয়ার জন্য। এই যে জেনারেশন মানে গুলা সেই কাজগুলা করতেই থাকে সুপার হিরোর জন্য। কিন্তু এই সুপার হিরোরও কিন্তু লিমিটেশনস আছে, সে একটা পর্যায়ে গিয়ে থেমে যেতে বাধ্য যদি আমরা তাকে যত্ন না করি, এই অর্গানটার যদি যত্ন না করি, সেক্ষেত্রে কিন্তু এই অর্গানও ফেলিউর হতে পারে এবং পেশেন্টের মৃত্যু হতে পারে। এটার জন্য লিভার ফেলিউর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। একটা মিথ আছে যে শুধুমাত্র অ্যালকোহলিক্সদের বা ড্রাঙ্কারদেরই লিভার প্রবলেম হয়, এটা একটা মিথ, মানে হচ্ছে গল্প কথা, রূপকথা, যাই বলি, এরকম ছিল কোনো সময় মানুষ মনে করতো, কিন্তু না, এটা শুধু অ্যালকোহলিক্স বা ড্রাঙ্কার্সদের না। আমরা এই টার্মটাও শুনে থাকছি হয়তো, যে এনএএফএলডি, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এখানে কিন্তু একদম উল্লেখ করে দিছে
NAFLD মানে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, মানে যারা অ্যালকোহলিক না, কোনো প্রকারের অ্যালকোহল নিচ্ছে না, ড্রাঙ্কার সে না, তারপরেও তার ফ্যাটি লিভার হচ্ছে। কেন হচ্ছে? ওই যে আমরা অযত্ন করতেছি, প্রোটিন বেশি খাচ্ছি, ডিটক্সিফিকেশন হচ্ছে না প্রপারলি, এগুলো আমরা খেয়াল দিচ্ছি না। যে সময় যে এরকম যত্ন করা উচিত, আমাদের যে এক্সারসাইজ করা উচিত, হ্যাঁ, রিচ ফুড অ্যাভয়েড করা উচিত, এগুলো আমরা করছি না। এই জন্য আমাদের কিন্তু NAFLD-র মতন ডিজিজও হতে পারে আমাদের লিভারের। তাহলে এই মিথে বিশ্বাস করা যাবে না যে শুধু অ্যালকোহলিক্সদেরই লিভার ডিজিজ হবে, নর্মাল হিউম্যান বিং এরও হতে পারে। তো যারা একদম খুব মানে পরহেজগার, একদম বাজে নেশা না, একদম একটা মানে স্মোকিং পর্যন্ত সে করে না, তারও কিন্তু লিভার ডিজিজ হতে পারে। এই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিরা কিন্তু রিলেট করতে পারি কিভাবে, তার ফ্যামিলি হিস্ট্রিতে যদি এরকম কোনো কিছু থেকে থাকে, ইনহেরিট করে, তখন কিন্তু সে লিভার ডিজিজে আক্রান্ত হতে পারে এবং খুব আর্লি এজেই হতে পারে। ঠিক আছে, তো হেপাটোমেগালি, এবারে আমরা হেপাটোমেগালি নিয়ে বলি। আসতেছি। হেপাটোমেগালি কি, মানে এনলার্জড লিভারটা কি? হেপাটোমেগালি ইজ এ মেডিকেল টার্ম ফর এন এনলার্জড লিভার, ইটস নট এ ডিজিজ ইটসেলফ। এটা কিন্তু কোনো রোগ না, এটা বলতেছে এখানে যে এটা কোনো নিজে নিজে কোনো রোগ না, বাট রেদার এ সাইন অফ এন আন্ডারলাইং কন্ডিশন এফেক্টিং দ্য লিভার অর আদার অর্গানস। মানে অন্যান্য অর্গানের কোনো সমস্যা থেকে থাকলে সেটাকে সহ হচ্ছে এই হেপাটোমেগালিটা হতে পারে। এই অন্যান্য অর্গান কি কি অর্গান আছে এটাও শেষে আলোচনা করা আছে, মানে লেখা আছে, সেটা আমরা আলোচনা করব, শুনবো। দ্য লিভার মে বিকাম এনলার্জ ডিউ টু, কি কি কারণে হতে পারে সেটা হচ্ছে ইনফ্লামেশন যদি প্রদাহ হয়, ইনফেকশনস, কনজেশন, অ্যাকুমুলেশন অফ ফ্যাট, টক্সিন এন্ড অ্যাবনর্মাল সেলস। অ্যাবনর্মাল সেলস গুলা কি সেটাও পরবর্তীতে আছে, দেখি আমরা। তারপরে আসতেছে হচ্ছে এই যে আমাদের একটা লিভারের ছবি, এইটা হচ্ছে হেলদি আর এটা হচ্ছে এনলার্জ লিভার। দেখেন আমি প্রথমেই কিন্তু কালারের কথা বলছি, কি সুন্দর কালার। আর যখন এটা ইনটক্সিকেটেড হয়ে যায়, এনলার্জ হয়ে যায়, দেখেন কালারটা কি রকম হয়ে যায়, বাজে হয়ে যায়। ধীরে ধীরে এখানে স্কার টিস্যু হবে, তারপরে একটা পর্যায়ে গিয়ে সিরোসিস, তারপরে ক্যান্সার, তারপরে ডেথ, মানে অনিবার্য এইরকম। তো হেলদি থাকাকালীনই আমাদের লিভারের যত্ন নিতে হবে, কিভাবে নিব সেটাও আলোচনা করব। কজেস অফ হেপাটোমেগালি, লিভার কেন বড় হয়ে যাচ্ছে সেটা নিয়ে এখন বলি। কেন বড় হচ্ছে এটা আমাদের অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? আমরা রোগীর সাথে যখন কথা বলি তখন কিন্তু আহ একদম টপ টু বটম যেরকম সব জানতে হয়। এটা তো আমাদের কেস টেকিং এরই পদ্ধতি যে আমরা সব জানবো, একদম হিস্ট্রি থেকে ধরে তার পূর্ববর্তী সবকিছুই নিব, তার ছোটবেলার অসুখ, তার বাবা মায়ের অসুখ, অথবা তার মানে হেপাটাইটিস এর কোনো হিস্ট্রি, এরকম লিভার ডিজিজের বড় কোনো হিস্ট্রি, এরকম কোনো কিছু আছে কিনা সব নিব। তো ওইখান থেকেও কজেশন গুলা যদি আমরা বের করতে পারি, পজিটিভ যদি কোনো কারণ থেকে থাকে সেটা ধরেও ট্রিটমেন্ট দিলে ইজিলি কিউরের দিকে আনা যায়। এই জন্য আমরা কিন্তু কজেশন খুঁজি আগে। কজেশন যদি পেয়ে যাই তাহলে এটা ইজি হয়ে যায় কেসটা ডিল করাটা। তো কজ না থাকলে যদি ইনহেরিট করা হয় সেক্ষেত্রে আমাদের আরো বেশি কষ্ট হয়, কারণ ওই পেশেন্টকে ওই যেটা আমরা বলি মায়াজম, ওই মায়াজম থেকে তো আসলে বের করা যায় না। তবে তাকে আরাম দেওয়া যায়, সুস্থ করা মানে চেষ্টা করা যায় আর কি। একদম ভালো করা তো যায় না আসলে। একটা নর্মাল একটা হেলদি টিস্যু যখন নষ্ট হয়ে যায় এটা একদম রিজেনারেট হয়ে যায়, একদম আগের মতো হয়ে যায় এরকম কিন্তু না। একটু না একটু তার মধ্যে চেঞ্জেস থাকে, একটু না একটু তার মধ্যে মানে সুস্থি ভাবটা নষ্ট হয়ে যায়। তো লিভারকেও আমরা কজেশন ধরে টেস্ট মানে ট্রিটমেন্ট দিতে পারি, অথবা ফ্যামিলি হিস্ট্রি ধরে ট্রিটমেন্ট দিতে পারি। তার লাইফ হিস্ট্রি, তার যে লাইফস্টাইল হিস্ট্রি, এগুলা ধরেও ট্রিটমেন্ট যদি দিতে পারি, অথবা তাকে সে যেই তার খারাপ যেই কিছু অভ্যাস থেকে থাকে সেগুলো থেকে যদি তাকে আমরা রিমুভ করাতে পারি, তখনও আমাদের ট্রিটমেন্ট খুব ফলদায়ী হয়। আচ্ছা, যে যে কারণে লিভার হেপাটোমেগালি হয় বা লিভার এনলার্জ হয়, লিভার রিলেটেড যেই কজেস গুলা সেগুলোর মধ্যে প্রথমত আসে ফ্যাটি লিভার ডিজিজ, যেটা একটু আগে বললাম। ফ্যাটি লিভার ডিজিজটা অ্যালকোহলিকদেরও হতে পারে, আর যারা অ্যালকোহলিক না তাদেরও হতে পারে। হেপাটাইটিস সেটা ভাইরাল অ্যালকোহলিক হোক, অটো ইমিউন হোক, সেক্ষেত্রে হেপাটাইটিসের জন্য হেপাটোমেগালি হতে পারে। সিরোসিস তো সিরোসিসই, হ্যাঁ লাস্ট স্টেজ। আচ্ছা, লিভার টিউমার,
লিভার টিউমার হইলে তো সেটা বিনাইন হোক আর ম্যালিগন্যান্ট হোক, লিভার বড় হবেই। টিউমার মানেই তো একটা আলাদা গ্রোথ, লিভার বড় হয়ে যায়। লিভার সিস্ট, সিস্ট মানে হচ্ছে পানিপূর্ণ জিনিস যদি লিভারের মধ্যে গ্রো করে যায় তখনও তো লিভারটা বড় হয়ে যায়। আরো কি থাকে? ইনফেকশনস, অ্যাবসেস আর টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস কিন্তু আমরা শুধু জানি লাঙে হয় না, লাঙে হয় না, প্রত্যেকটা অর্গানেই টিউবারকুলোসিস হতে পারে। এটা নিয়েও মানে আমরা যদি গুগল সার্চ করি তাহলে কিন্তু পাবো যে টিউবারকুলোসিস কোথায় কোথায় হতে পারে। আচ্ছা, ওইটা গেল হচ্ছে লিভার রিলেটেড। এবার সিস্টেমিক কন্ডিশন মানে অন্যান্য, আমি যখন বলছিলাম প্রথম দিকে তখন কিন্তু বলতেছিলাম যে এই লিভারের প্রবলেমস গুলা অন্যান্য অর্গান থেকেও প্রভাবিত হতে পারে। সেখানে কি কি আসছে দেখেন, হার্ট এন্ড ব্লাড ফ্লো ইস্যুস। যখন হার্টে কোনো ডিসফাংশন চলবে, ব্লাড যদি যেমন লিপিড যদি উল্টাপাল্টা হয়, যদি বেশি বেশি মানে চর্বিযুক্ত হয় আমাদের যে আর্টারি গুলা, তখনও কিন্তু ব্লাড ফ্লোতে অনেক ইস্যুস চলে আসে। এইটার জন্য লিভার বড় হতে পারে। মেটাবলিক ডিসঅর্ডারস, সেখানে হেমোক্রোমেটোসিস, উইলসন ডিজিজ, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। হেমোক্রোমেটোসিস হচ্ছে আয়রনের আধিক্য হওয়া, রক্তের মধ্যে আয়রন যদি বেশি হয়, এটাও একটা ডিজিজ কন্ডিশন। উইলসন ডিজিজ যেটা হচ্ছে শরীরে কপার বেশি হয়ে যাওয়া। কপার বেশি হয়ে গেলে প্রথমত যেই পেশেন্টরা ইতে আসে, চেম্বারে যখন আসে, তাদের চোখ দেখলে চোখের মধ্যে না মনির চারপাশে একটা সার্কেল থাকে, কপার কালারের সার্কেল। এটা উইলসন ডিজিজের একটা প্রাইমারি একটা মানে সাইন যে তার মধ্যে ওই পেশেন্টের শরীরে কপারের পরিমাণ বেশি। তারপর টেস্ট করলে তো আসেই বেশি, ওটা দেখলেও বোঝা যায়। গ্লাইকোজেন স্টোরেজ বেশি, যে যে খাবারগুলো আমরা যে কার্ব খাই সেই কার্বের স্টোরেজ যদি বেশি হয় তখনও আমাদের লিভার বড় হয়ে যেতে পারে, এনলার্জ হতে পারে। ইনফেকশাস ডিজিজ যেমন মনোনিউক্লিওসিস, ম্যালেরিয়া, আচ্ছা ম্যালেরিয়ার কথা যদি আসছে, ম্যালেরিয়ার ওষুধ তো আমাদের হোমিওপ্যাথিতে বেশ ভালো ওষুধ। ম্যালেরিয়ার নাম মাথায় আসলেই যেন আমাদের সেই চায়নার গল্প মনে আসে, মানে আমাদের হ্যানিম্যান স্যারের গল্প মনে আসে, কিভাবে আমাদের হোমিওপ্যাথি মানে তার ইনভেনশন, যেটা ইনভেনশন না, এটা ডিসকভার বলা যায়, ডিসকভারটা কিভাবে হলো ওই গল্প কিন্তু মাথায় চলে আসে। তো তারপরে আসতেছে টক্সিন এন্ড মেডিকেশনস। অ্যালকোহল অ্যাবিউজ, যদি অ্যালকোহলের কথা তো বললামই, অ্যালকোহল যদি অ্যাবিউজ হয় বা বেশি বেশি খায় সেই ক্ষেত্রে দেখা যায় লিভার বড় হয়। আবার কি ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, এই কথাটার কিন্তু বেশ ভালো মর্তবা আছে। কিরকম? যে আমরা কথায় কথায় নাপা খাই, নাপা বলতে প্যারাসিটামল বোঝাচ্ছি বা আইবুপ্রোফেন, যেরকমই হোক, পেইন কিলার যদি খাই বা পেশেন্টরা যদি খায়, সেক্ষেত্রে এই পেইন কিলার লিভারে ভাঙে এবং লিভারকে ইনজুরি করে আলটিমেটলি। বিশেষত দেখা যায় পেটে ব্যথা হলে যদি কেউ বারবার প্যারাসিটামল খায় বা পেইন কিলার খায় তখন তার লিভার ইনজুরি বেশি হয়। তারপরে অন্যান্য আরো কি আছে? টক্সিন এক্সপোজার, অন্যান্য টক্সিনের ক্ষেত্রে যদি এক্সপোজার থাকে তখনও লিভার বড় হতে পারে। আদার কজেস কি কি থাকে? ওবেসিটি, ডায়াবেটিস, প্রেগনেন্সি। স্থূলত্ব তো নিজেই একটা অনেক বড় একটা অসুস্থতা পেশেন্টের। ডায়াবেটিস হলে তো কথা নাই, সে একাই সবকিছু, মানে মনে হয় যে ডায়াবেটিস তো না রোগের ভান্ডার। একবার যদি কেউ কোনো পেশেন্ট জানলো যে তার ডায়াবেটিস আছে, না জানলেও দেখা যায় একটার পর একটা তার ডিটোরিয়েশন হতেই থাকে, একটা একটা ডিজিজ তাকে মানে কখনো ছাড়বে না, সে যদি কন্ট্রোল না করে অথবা লাইফস্টাইল চেঞ্জ না করে। আর কি? প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে কি আসতেছে? লিভার ডিজিজ কেন আসতেছে? কারণ প্রেগনেন্সি মানেই হচ্ছে একটা মহিলার যেই বডি ফাংশন, সেই বডি ফাংশনের হজবরল হয়ে যাওয়া, একদম হরমোনাল ব্যালেন্স থেকে ধরে লিভার বলেন, হার্ট বলেন, ব্লাডার বলেন, সবকিছুতেই প্রেসার পড়ে। তো তখনও এইগুলার যে ডিসফাংশন গুলা শুরু হয়ে যায়, ওইটা মিনিমাইজ হতে অথবা শরীরে ঠিকঠাক হতে একদম ডেলিভারি পর্যন্ত, এইগুলোর জন্য কিন্তু প্রেগনেন্সিতে এনলার্জ লিভার হতে পারে। আচ্ছা, ডায়াগনোসিস কিভাবে করব আমরা পেশেন্ট আসলে পরে? প্রথমত আমরা যদি পেশেন্ট আসে, আমাদের যদি প্রথম মনে হয় যে না তার লিভার প্রবলেম, তার কথাবার্তা শুনে যে সাইন সিমটম গুলো থাকে, তো সেই সাইন সিমটম গুলো যদি আমাদেরকে দেয় তখন আমরা তাকে আগে দেখে নিব যে লিভার বড় আছে কিনা। আমরা আমাদের যেই ক্লিনিকে যে বেড থাকে পেশেন্টদের জন্য, সেই বেডে শুয়ে তাকে
তার লিভারের অংশে পালপেট করতে পারি, পালপেট করলে বোঝা যাবে যে তার লিভার বড় হয়েছে কিনা। এটা অবশ্য এক্সারসাইজের বিষয়, আমরা যদি করে থাকি, দেখে থাকি, শিখে থাকি তবে এই কাজটা পারবো, এছাড়া কিন্তু পারবো না। আমাদের হোমিওপ্যাথদের জন্য বলতেছি যে এটা আমাদের অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে, তবেই পেশেন্টকে এরকম করে আমরা বেডে শুয়ে যে লিভার এরিয়া, যে রাইট অ্যাবডোমেনের রাইট হাইপোকন্ড্রিয়াম এরিয়াতে, রাইট আপার কোয়াড্রেন্টে হাত দিয়ে চেপে চেপে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে লিভার বড় হয়ে গেছে, এরকম কিছু। আচ্ছা, এবারে কিছু যদি সাইন সিমটম সাথে বলি যে হ্যাঁ, লক্ষণ কিছু, যে লক্ষণগুলো বললে পরে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনটা করব অথবা টেস্টের জন্য পাঠাবো, ডায়াগনোস করার জন্য পাঠাবো। পেটের উপরে ডান দিকে ব্যথা, অস্বস্তি এরকম কিছু বলবে পেশেন্ট। ক্লান্তি, দুর্বলতা, কারণ লিভার যখন কাজ স্লো করে দেয়, কমায় দেয়, তখনও অথবা মানে লিভারের যে কোন ডিসফাংশনে ক্লান্তি, দুর্বলতা থাকবে, আর মেজাজ থাকবে খিটখিটে, চরম খিটখিটে থাকবে। লিভারের পেশেন্টদের ঘরের মানুষ যদি সাথে থাকে, সে মানে এই কথাটা বলবেই যে খুব মেজাজ করে, খুব খিটখিটে, খুব বদরাগী। এই কয়েকটা কথা যে পেশেন্টের সাথে যে আসবে, সে যদি তার ঘরের মানুষ হয়ে থাকে, তাহলে পরিবারের সদস্য যদি হয়ে থাকে, তাহলে সে এই কথা কয়েকটা বলবেই বলবে। তো সেই সাথে আরো কি থাকতে পারে, যদি জন্ডিসের কথা বলে থাকে, আমরা চোখ দেখবো, তার স্কিন দেখবো, বিশেষত বাচ্চা হলে কপালে টাচ করলেই বোঝা যাবে যে ওই বাচ্চার জন্ডিস আছে কিনা। এইগুলা থাকলে পরে আমরা এই টেস্ট গুলা করতে দিব। আবার কি আরো থাকতে পারে, এসাইটিস, যদি লিভার বড় হয়ে পেটে পেরিটোনিয়াল ক্যাভিটিতে যদি পানি চলে আসে, তখনও কিন্তু পেট ফুলে যায়, লিভারও বড় হয়ে যায়। আরেকটা জিনিস যেটা, সেটা ওজন কমে যাওয়া, মানে আর রুচি কমে যাওয়া, খাবার খাওয়ার ইচ্ছা একেবারেই না হওয়া, দেখা যায় দিন দিন সে শুকায় যাচ্ছে। এই কয়েকটা সিমটমস যদি আমাদেরকে পেশেন্ট এসে বলে, তখন আমরা অবশ্যই প্রথমত ফিজিক্যাল এক্সামিনেশনটা করব। ম্যাক্সিমাম টাইম এনলার্জ লিভার পাওয়া যায় এই কন্ডিশন গুলো যদি থাকে পেশেন্টের মধ্যে। তারপর আরো ব্লাড টেস্টের মধ্যে সিবিসি থাকে। সিবিসি তো মাস্ট, আমরা যখনই ইনভেস্টিগেশন লিখবো সিবিসি দিবই দিব, এটা একদম মাস্ট। তো সিবিসির সাথে আরো থাকতে পারে যে লিপিড প্রোফাইল থাকতে পারে, এলএফটি লিভার ফাংশন টেস্ট, এটা দিলে বাকি টেস্টগুলো এমনি চলে আসবে। এছাড়াও যদি পেশেন্ট যদি বেয়ার করতে পারে খরচ, সেক্ষেত্রে আমরা ইমেজিং দিতে পারি, স্ক্যান, সিটি স্ক্যান বলি আর এমআরআই বলি। এমআরআইটা তো একটু ব্যয়বহুল, এমআরআইটাও দিতে পারি যদি পেশেন্ট বেয়ার করতে পারে। ইউএসজি তেও দিব, হোল অ্যাবডোমেনে আমরা ইউএসজি দিব। ঠিক আছে, দিলে পরে এই টেস্টের মাধ্যমেও চলে আসবে যে পেশেন্টের লিভারের কন্ডিশন কি। আমি আবার কি করি, যখনই আমি পেশেন্টকে ইউএসজি দেই, অন্যান্য টেস্টের কথা কিছু বলি না, শুধু যখন ইউএসজি দেই সাথে সাথে পেশেন্টকে বলি যে সোনোলজিস্ট যে চেক করতেছে, ওই মুহূর্তে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন যে আমার লিভারের কন্ডিশন কি, আমার কিডনির কন্ডিশন কি, আমার গল ব্লাডারের কন্ডিশন কি, এটা জিজ্ঞেস করবেন। অনেক সোনোলজিস্ট আছে যে খুব ইগারলি অ্যান্সার গুলা দেয়, এটা একটা ভালো বলতে পারি। আর অনেকে আছে একটু রুড হয়ে যায় যে আপনি জেনে কি করবেন। না, পেশেন্টেরও অধিকার আছে জানার, কারণ সব পেশেন্ট তো আর রিপোর্ট দেখে বুঝবে না যে তার কি সমস্যা হয়েছে, একটু বলে দিলে ভালো হয়। তো আমি আবার পেশেন্টকে এটা নিজে থেকে বলে দেই, যখন সোনোলজিস্ট মেশিন ঘুরাবে পেটের মধ্যে, তখন জিজ্ঞেস করবেন যে আমার এটার ওটার অবস্থা কি। তো এই ক্ষেত্রে অনেক সময় ওই পেশেন্ট ওখান থেকে জেনে আসলো, আর আমি তো রিপোর্ট দেখে বললামই, সে এনশিওর হতে পারলো যে তার কি প্রবলেম আসলে মূলত। আর লাস্টে যদি এইগুলা তো গেল, যদি কন্ডিশন খুব খারাপ হয় আমরা বায়োপসিও দিতে পারি। এটা হচ্ছে রেয়ার কেস, আমরা অত দূর পর্যন্ত গেলাম না বা যাব না, এটা রেয়ার কেস। আচ্ছা, এবারে আসতেছি আমরা ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট কি হয়, এটা হচ্ছে অ্যালোপ্যাথিক কথাবার্তা, আমাদের না, আমাদেরটা একটু পরে আসতেছি। ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমতই আসবে লাইফস্টাইল চেঞ্জেস। কারণ এই যে প্রথম বললাম না যে ফেমিন, ওই যে রিসার্চের কথা বললাম, ওইখানে যে রিসার্চার সে বলতেছে এশিয়াটিক কান্ট্রি গুলাতে ফেমিন যেই প্রভাবটা এটা খুব বেশি। ওই যে খাবারের প্রতি ঝোঁক, এক সময় পায়নি অথবা পেয়েছে, অথবা যদি কোথাও এরকম দাওয়াতেও যায়, তখনও দেখা যায় তারা এত পরিমাণ খায় যেটা হজম করতে তাদের খুব খবর হয়ে যায়। কিন্তু সে তো বুঝতে পারতেছে না ওইটা লিভার সেই লোডটা নিতে গিয়ে হিমশিম খায়। তো লাইফস্টাইল, এই খাবার দেখে এত মুখরোচক খাবার, ফ্যাটি খাবার, রিচ খাবার এগুলা খাওয়া যাবে না, এই চেঞ্জেসটা প্রথমেই আনতে হবে। সেই সাথে কিছু এক্সারসাইজও করতে হবে, মানে হেলদি লাইফস্টাইলের জন্য যেই
দৌড়ানো, মানে প্রত্যেকদিন 45 মিনিটস করে হাঁটা, তারপরে হচ্ছে মেডিটেশন করা, এগুলা কিন্তু খুবই জরুরি। এগুলা শুধুমাত্র লিভার পেশেন্টের জন্য জরুরি তা না, এগুলা হেলদি মানুষের জন্য জরুরি এগুলা মেনটেন করা। তারপরে মেডিকেশন যেগুলা ওই পেশেন্টের জন্য অ্যান্টিবায়োটিক হোক অথবা লিভারের অন্য কোনো কিছু হোক, যে কোনো থেরাপিউটিক মেডিসিন যেটা অ্যালোপ্যাথি দিবেন সেটা মেনটেন করা। কোমরবিডিটি কেন বললাম? কারণ একটু আগে যেটা বললাম, যদি হার্টের প্রবলেম থাকে, ব্লাড ফ্লোতে প্রবলেম থাকে, ডায়াবেটিস থাকে, ওবেসিটি থাকে, তখন কি হয়, এই লিভারের রোগটা আরো মানে হয় আর কি, বেশি ডিপ সিটেড হয়ে যায়। কারণ ডায়াবেটিস নিজে একটা অনেক বড় অসুখ। এই অসুস্থতার সাথে লিভার ফাংশন কমে যায়, কিডনি ফাংশন কমে যায়, তারপর তার মানে এভরি অর্গান মানে তখন তার সিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তাহলে ওই রকম কোমরবিডিটি যদি থাকে সেগুলাকেও ব্যালেন্স করতে হবে। হার্টে কোনো ডিসফাংশন থাকলে সেটাকেও ফিক্স আপ করার চেষ্টা করতে হবে, অথবা সেই মোতাবেক চলতে হবে ডাক্তার যেভাবে বলে। সার্জিক্যাল ইন্টারভেনশন যেটা আমি একটু আগে বললাম, লিভার ট্রান্সপ্লান্টের কথা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে প্রিভেনশন। কিউরের থেকে প্রিভেনশন ভালো, তাই প্রিভেনশন করতে হবে। আগে থেকেই আমরা সচেতন থাকবো, পেশেন্টকেও সচেতন করে দিতে হয়। যখনই যেই পেশেন্টই আসুক, যে রোগ নিয়ে আসুক, আমরা যদি সম্ভব হয় কাউন্সেলিং যখন করি, কথাবার্তা যখন বলি, আমাদের তো আমরা যখন কেস নেই, কেস টেকিং যখন করি, তখন কিন্তু সাথে সাথে আমরা পেশেন্ট যখন বলা শেষ করে, আমরা যখন তাকে ইনভেস্টিগেট করি যে এটা ওইটা এটা ওটা, তখন সাথে 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 আমরা কি করব, কাউন্সেলিংও করে দিব যে এটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছে। তো এই জিনিসগুলা যেগুলা যেগুলা তখন তার জন্য জরুরি হবে, আমরা তাকে অবশ্যই সাজেস্ট করব। এই গেল আমার অ্যালোপ্যাথিক পার্ট। তো ট্রিটমেন্টের পার্টটা না হয় আমি বললাম যে অ্যালোপ্যাথিক, সার্জারি পার্টটাও না হয় অ্যালোপ্যাথিক, কিন্তু অ্যানাটমি ফিজিওলজি এগুলা কিন্তু আমাদের সবারই লাগবে, সে আমরা হোমিওপ্যাথ হই আর অ্যালোপ্যাথ হই, তাই না? আমাদের সবারই লাগবে। তো এখন আমরা আমাদের হোমিওপ্যাথির রেপার্টরির দিকে তাকাই। রেপার্টরিতে যদি এনলার্জড লিভার লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে 154, মানে 154টা মেডিসিন। 154টা মেডিসিন দেখাচ্ছে। তাহলে 154টা মেডিসিন তো অবশ্যই আমার পেশেন্টের জন্য না। এখান থেকে যে কোনো একটা হবে, অথবা বড় জোর 2টা হবে যদি সিকুয়েল হিসাবে আসে। তাহলে কি আসতেছে এনলার্জ লিভারে? এখানে যেটা সুপার গ্রেড মেডিসিন আছে হচ্ছে 8টা মেডিসিন। ওই 8টা মেডিসিন নিয়ে আমি একটু আলোচনা করব। আর তারপরে আরো কি আছে, ফার্স্ট গ্রেড আছে 46টা, আর সেকেন্ড গ্রেড আছে 5টা মাত্র, আর বাকি সব মানে প্রায় 95+ হচ্ছে থার্ড গ্রেড। তো থার্ড গ্রেডের মেডিসিনও কিন্তু পেশেন্টের জন্য কাজে দিতে পারে। আমরা ভাববো না যে এটা থার্ড গ্রেড, এই জন্য এটা আমাদের কাজে আসতেছে না, এরকম ভাববো না। আচ্ছা, এখন দেখি আমাদের রেমেডিস গুলা, যে 8টার কথা বললাম না যে সুপার গ্রেড রেমেডিস গুলোর মধ্যে আমরা কিভাবে এই অংশগুলা খুঁজে পাবো পেশেন্টের মধ্যে। এই জিনিসটা যদি মাথায় থাকে, ইজি হবে আমাদের করতে, আরএক্স করতে, মানে হচ্ছে পেশেন্টকে মেডিকেশন মানে দিতে, সেটা ইজি হবে। প্রথমত আসতেছে চায়না অফিসিনালিস, সিনকোনা যাই বলি, মাছ ফ্ল্যাটুলেন্ট কলিক, পেট বেশ ফুলা ফাঁপা থাকবে, ব্যথা থাকবে। টিম্প্যানিক অ্যাবডোমেন কিরকম? আমরা বিশেষত ছোট বাচ্চা আসলে পরে মায়ের কোলে থাকাকালীনই কিন্তু পেটটা ট্যাপ করে দেখি। হ্যাঁ, এটাকে বলে যদি পেটে ব্যথা থাকে, পেটে গ্যাস থাকে, ঢোলের মতো যদি আওয়াজ করে ট্যাপ করার পরে, এটাকে টিম্প্যানিক মানে ব্যথাযুক্ত অ্যাবডোমেন। বাচ্চা কিন্তু এটার জন্য অনেক কান্নাকাটিও করে। ওই রকম পেইন থাকবে চায়না অফের রোগীর। পেইন ইন রাইট হাইপোকন্ড্রিয়াম, যেহেতু লিভার রিজিয়ন, ওই লিভার রিজিয়নে পেইন থাকবে। আর গলস্টোন কলিক, যদি গলস্টোন থাকে সেক্ষেত্রে গলস্টোন কলিকও পাওয়া যাবে, মানে ব্যথা পাবে। লিভার স্প্লিন এনলার্জ, একেবারে সোজা সাপটা বলে দিছে যে লিভার আর স্প্লিন এনলার্জ। তো আমাদের কাছে যখন টেস্ট করে রিপোর্ট নিয়ে আসবে, আর আমরা যদি এরকম পাই যে লিভার এবং স্প্লিন দুটাই এনলার্জ, তখন আমরা চায়না কিন্তু ভাবতে পারি। আর জন্ডিস তো থাকেই, ম্যাক্সিমামই থাকে যে জন্ডিস কন্ডিশন নিয়েই আসে। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম নিয়ে কিছুই বলবো না, শুধু এক লাইন, কারণ লাইকোপোডিয়াম খুব ভালো জানে সবাই, যদিও এটার ইউজের থেকে অ্যাবিউজ বেশি হয়। কারণ শুধুমাত্র কয়েকটা সিমটম ধরে মিষ্টি খেতে পছন্দ করা,
গরম খাবার পছন্দ করা, 4 to 8 অ্যাগ্রাভেশন, এগুলা নিয়েই মূলত লাইকোকে প্রেসক্রিপশন করা হয়, কিন্তু এটা ঠিক না, এটাকে ইউজ না বলে অ্যাবিউজ বলা যায়। এই জন্য এটা আরো বেশি বেশি আমাদের পড়তে হবে, আরো এক্সপ্লোর করতে হবে। কিন্তু লিভারের ক্ষেত্রে কি দেখতে হবে, লিভার সেন্সিটিভ থাকবে, ওই যে পারকাশন করা যাবে না, পালপেশন করা যাবে না, করলে ব্যথা পাবে। ব্রাউন স্পটস অন অ্যাবডোমেন, অ্যাবডোমেনে এরকম দাগ থাকতে পারে ব্রাউন কালারের। ড্রপসি ডিউ টু হেপাটিক ডিজিজ, লিভারের ডিজিজের কারণে ড্রপসি হতে পারে, বডিতে পানি আসতে পারে। ম্যাগনিউর, ম্যাগনিউর বা ম্যাগনেসিয়াম মিউরেটিকাম অনেক বড় মেডিসিন লিভার ডিজিজের ক্ষেত্রে, খুবই বড় মেডিসিন। এত বড় যে আমি যখন মানে লিখতে যাব তখন কিন্তু আমি সবগুলা, যে কয়েকটা মেটেরিয়াল আমার কাছে আছে সবগুলাই কিন্তু আমি অল্প বিস্তর দেখলাম যে এনলার্জ লিভারের ক্ষেত্রে ম্যাগনিউর অনেক বেশি লেখা, ম্যাক্সিমাম বইতে অনেক বেশি লেখা আছে। তো আমরা ক্লিনিক্যালি এই অংশটুকু যদি পাই, বাকি যদি ম্যাগনেসিয়াম কনস্টিটিউশন সাথে মিলে যায় তাহলে তো কিওর ইনশাল্লাহ, এরকম বলতে পারি। ওইটুকু কনফিডেন্স কিন্তু আমাদের তখন গ্রো করে যায়। আচ্ছা, তাহলে ম্যাগনিউরে কি থাকতে পারে? প্রেসিং পেইন ইন লিভার, লিভার এনলার্জড উইথ ব্লটিং অফ অ্যাবডোমেন, অ্যাবডোমেন বড় হয়ে যাবে, ফুলে যাবে, আর প্রেসিং পেইন থাকবে, ইয়েলো টার্ন থাকবে, আরো অনেক কিছু থাকবে, শুধু এইটুকু মানে পাবেন মাস্ট এরকম। আচ্ছা, নেট্রাম সালফ, এটাতে দেখেন এ লিভার রেমেডি কথাটা লিখেছেন আমাদের বরিক সাহেব, ওনার নেট্রাম সালফের প্রথম লাইনই হচ্ছে লিভার রেমেডি। যে ম্যাটেরিয়ামেডিকা আমাদের বরিক সাহেবের, ওনার মানে ওইখানে প্রথম লাইন, নেট্রাম সালফের প্রথম লাইনটাই হচ্ছে এ লিভার রেমেডি। লিভার সো টু টাচ উইথ শার্প স্টিচিং পেইন, কান্ট বিয়ার টাইট ক্লদিং। মানে ওই লিভারের অঞ্চলে হাত দেওয়া যাবে না, এরকম ব্যথা, শার্প স্টিচিং পেইন থাকবে, এবং সে কি করতে পারবে না? টাইট কাপড় পরতে পারবে না। মানে বিশেষত কোমরে যে এই পরা টাইট, যে ফিতা বাঁধা অথবা রাবার পরা, ওই টাইট ক্লদিংটা সে নিতে পারে না। অ্যাজ অফ এ লাম্প বিলো লিভার, মনে হয় যেন তার একটা লিভারের নিচে একটা লাম্প মতো কিছু আছে। তো নেট্রাম সালফ কিন্তু অনেক বড় রেমেডি। নেট্রাম সালফ, এখানে যদি একটু মানে হেমোরয়েড নিয়ে কথা বলি, হেমোরয়েডও মেডিকেল টার্ম, যেটা নিয়ে মানে বলা হয় যে পাইলস বলা হয়, অর্শ বলা হয়, আমরা মেডিকেল টার্ম গুলা বেশি ইউজ করব, ঠিক আছে? তো এই যখন হেমোরয়েড নিয়ে আসে তখনও কিন্তু নেট্রাম সালফ খুব কাজে দেয়। কি করে সবাই বলে কি যে বেশি বেশি শাক পাতা খাবেন, কি যেন আঁশযুক্ত খাবার, ফাইবার ফুড খাবেন, তাহলে পায়খানা কষা হবে না, তখন আর পাইলসের প্রবলেম হবে না, হেমোরয়েড হবে না, এরকম বলে। কিন্তু নেট্রাম সালফেট রোগীর ক্ষেত্রে দেখেন, সে যত গ্রিন মানে লিফি ভেজিস খাবে তার তত প্রবলেম বেড়ে যাবে, বিশেষত যদি সেটা পানিতে জন্মানো হয়, তার তত প্রবলেম বেশি হবে। তাহলে ওই বান্দার যদি হেমোরয়েড থাকে, সে লিফি গ্রিন লিভস কিভাবে খাবে? খেতে পারবে না, তো তারও উল্টা আরো প্রবলেম বেড়ে যাবে। আর লিভার কিন্তু এই যে আঁশযুক্ত খাবার আমরা বলি খেতে বলি, শুধু আঁশযুক্ত খাবার খেলেই হয় না, ওই আঁশযুক্ত খাবারটা লিভার যখন মেটাবলাইজ করে, সিনথেসিস করে, তখন তারও উপরে কিন্তু অনেক প্রেসার যায়। আমরা শুধু ওই রকম স্ট্রিক্টলি একটা দুইটা কথা দিয়ে একটা মেডিসিনকে ধরে ফেলবো এরকম না, আমরা এইভাবে যদি রিলেট করতে পারি যে কেন নেট্রাম সালফেট পেশেন্ট শাক পাতাটা খেতে পারতেছে না, তার কেন হেমোরয়েড হলো, এইগুলোও যদি আমরা মানে কানেক্ট করতে পারি, তাহলে পেশেন্টকে কিন্তু আমরা তাড়াতাড়ি লিভারের দিকে যদি আমরা নজর দেই, তার লিভারকে যদি কিওর দিতে পারি, তার হেমোরয়েড কিন্তু এমনিতেই সেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল নেট্রাম সালফ। নাইট্রিক অ্যাসিড, তারপর আসতেছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড মানে তো ঝাঁজ, ঝাঁঝালো, তার সবকিছুতেই ঝাঁজ থাকবে, কথায় ঝাঁজ, কাজে ঝাঁজ, তারপরে ইউরিনে, স্টুলে, সবকিছুতেই তার ঝাঁজ থাকবে। সাথে কি থাকবে? অ্যাকিং ইন লিভার, লিভারে পেইন, অ্যাকিং পেইন থাকবে। কলিক রিলিফ ফ্রম টাইটেনিং ক্লথ। দেখেন নেট্রাম সালফে কি বললাম, যে সে টাইট ক্লথ পরতে পারছে না, পরা সম্ভব হচ্ছে না। আবার এখানে নাইট্রিক অ্যাসিড কি বলতেছে? কাপড়টা টাইট করে যদি বেঁধে রাখে তাহলে তার পেইনটা কমে, তার কলিকটা কমে যায়। কিভাবে কমে? কারণ যে এই যে যে ওয়েস্টের মধ্যে টাইট ক্লথ পড়লো, তাতে কি হলো? একটা প্রেসার ক্রিয়েট হলো, আপওয়ার্ড প্রেসার। সেই প্রেসারে কি হচ্ছে? লিভারের মধ্যে প্রেসার আসতেছে, মানে প্রেসিং একটা সিচুয়েশন হচ্ছে, সে আরাম বোধ করতেছে। ওই শুধু কাপড় টাইট করে পড়ছে আর তার ব্যথা কমে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না।
সাথে কানেক্ট করতে হবে কিরকম, প্রেসার পড়তেছে কোথায়, লিভারে, লিভার এরিয়াতে প্রেসার পড়তেছে, সে আরাম বোধ করতেছে অথবা রিলিফ লাগতেছে। এবার আসে নাক্সবম। নাক্সবম এমন একটা ওষুধ, মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে কেউ নাক্সবম ইউজ করেনি এটা হতে পারে না। জানুক না জানুক, নাক্সবম সবার আগে সবাই ইউজ করে দেখলাম। তো নাক্সবমের ক্ষেত্রে কি থাকবে দেখেন, এখানে লিভার এনগোজড। লিভার এনগোজড কেন হয়? কারণ হচ্ছে নাক্সের রুগীরা মানে হাইলি এম্বিশাস থাকে, তো তাদের রুচিও বলতে পারেন, তাদের সবকিছুতে পারফেকশন এবং হাই ক্লাস হাই কোয়ালিটি সবকিছু, খাবার থেকে ধরে কাপড় চোপড় থেকে ধরে সবকিছুতেই তার ফার্স্ট ক্লাস চাই। এবং তার এই এই যে অ্যাম্বিশাস যে মাইন্ড, সেটার জন্য সে যে মানে পরিশ্রম করে, রাত জেগে হোক যেভাবে হোক, সে চায় কি যে ওই ওই পর্যন্ত যেতে হবে। তখন কি হয়, এত এত স্ট্রেস সে নেয়, নিতে নিতে তার লিভার কিন্তু উইক হয়ে যায়। তখন কি কি আসতেছে দেখেন, উইথ স্টিচেস, সোরনেস, কলিক উইথ আপওয়ার্ড প্রেসার। এই আপওয়ার্ড প্রেসারটা একটু খেয়াল করি, আপওয়ার্ড প্রেসারটা হচ্ছে এবং কি সাথে কি হচ্ছে আপওয়ার্ড প্রেসারের জন্য, কজিং শর্ট ব্রিথ, মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে অথবা শ্বাস ছোট ছোট হচ্ছে। কেন হচ্ছে? লিভার বড় হয়ে যাচ্ছে, পেট বড় হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, তখন কি হচ্ছে, লিভারের যে প্রেসারটা সেটা ডায়াফ্রামে লাগতেছে। কারণ লাং এর পরেই একটা ডায়াফ্রাম, আমাদের অ্যানাটমিতে দেখবেন ডায়াফ্রামের পরে পরেই হচ্ছে লিভার। তো যখন পেটটা ফুলে গেল, লিভারটা বড় হয়ে গেল, ও চাপ কোথায় দিচ্ছে? ডায়াফ্রামে দিচ্ছে। ডায়াফ্রাম কাকে চাপ দিচ্ছে? লাংকে চাপ দিতেছে। তো লাং এর মধ্যে যে অ্যালভিওলাই গুলা, অ্যালভিওলাই তো বাতাস ধরে রাখতে পারতেছে না, ভিতরে নিচ্ছে ছেড়ে দিচ্ছে, নিচ্ছে ছেড়ে দিচ্ছে, এইরকম একটা কন্ডিশন হচ্ছে। গ্যাস বেড়ে পেটের মধ্যে এনগোজমেন্ট হয়ে, এনলার্জমেন্ট লিভারের হয়ে সে আপওয়ার্ড প্রেসার দিচ্ছে। তখন কি আসতেছে? কজিং শর্ট ব্রেথ আর ডিজায়ার ফর স্টুল, ইনএফেকচুয়াল, এখানে ইনএফেকচুয়ালটা লেখা লাগছিল। তো স্টুল, বারবার তার পায়খানার বেগ পায় এবং সেটা কি হয়, পেশেন্ট এসে বলবে যে আমার পায়খানা ক্লিয়ার হয় না, আমার বারবার যেতে হয়, তাও মনে হচ্ছে যেন কিছু রয়ে গেছে, এরকম তার একটা ফিলিংস হয়। এই গেল নাক্সবম। হ্যাঁ, তারপরে আসি আমাদের ফসফরাসে। ফসফরাস তো লিভারের অনেক বড় রেমেডি, যদি সেখানে ফ্যাটি মানে লিভারে যদি ফ্যাটি ডিজেনারেশন থাকে আর পেশেন্ট যদি হয় ফসফরাসের, ফসফরাসের কনস্টিটিউশন তো আমরা জানি, খুব ভালো করে জানি। কিছু কিছু মানে কনস্টিটিউশন আমাদের একদম নখদর্পণে, যেমন ফসফরাস, তারপরে ক্যালকেরিয়া, ফাইটোলাক্কা, তারপরে আরো কি কি যেন, ক্যাপসিকাম, এগুলা যেগুলা দেখার সাথে সাথে, গ্রাফাইটিস, এগুলো দেখার সাথে সাথে বোঝা যায় যে না এটা ওই কনস্টিটিউশনের হতে পারে। লাইকোপোডিয়াম, এগুলা কনস্টিটিউশনের হলে কিন্তু পেশেন্টের যদি অন্যান্য, আমি বলছি না যে কনস্টিটিউশন মিললো আর ওষুধ দিলাম ভালো হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কনস্টিটিউশনাল মেডিসিন দিতে হবে, কিন্তু সেটা কি, যদি কোনো লেয়ার থেকে থাকে সেই লেয়ার গুলাকে আগে সরাতে হবে। যেমন অনেক বড় ডিজিজ হলে ছোট ছোট মেডিসিন দিয়ে আগে তাকে কিউরের দিকে আনতে হবে, তারপরে আমরা কনস্টিটিউশনাল মেডিসিন দিব। আর যদি ফাংশনাল প্রবলেমস পেশেন্ট নিয়ে আসে, তখন কিন্তু আমাদের ওই কনস্টিটিউশনাল মেডিসিন দিলে একদম ম্যাজিকের মতো কাজ করে যায়। এই জন্যই মূলত ওই যে কনস্টিটিউশনাল মেডিসিন মেডিসিন এরকম করে আমরা সবসময় কথায় কথায় বলতে পারি। আচ্ছা, তাহলে লিভারের ক্ষেত্রে ফসফরাস কিরকম? লিভার হয়ে যাবে কনজেস্টেড, অ্যাকিউট হেপাটাইটিস, ফ্যাটি ডিজেনারেশন আর জন্ডিস, এগুলো থাকতে পারে পেশেন্টের মধ্যে। টেরেক্সাকাম, টেরেক্সাকামও লিভারের, যেমন আমি ম্যাগনিওরের বেলায় বলছি অনেক বড় অনেক বড় অনেক বড় ওষুধ, টেরেক্সাকামও অনেক বিশাল 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 বড় ওষুধ যদি আমরা ইউজ করতে জানি। লিভার এনলার্জড এবং ইনডিউরেটেড। আর লিভার যদি শুধু ইনডিউরেটেড হয়ে থাকে, তখনও বোরাক্স খুব কাজে দেয়। একটাই ওষুধ বোরাক্স, লিভার ইনডিউরেশনের জন্য। এখানে কি বলতেছে দেখেন, লিভার এনলার্জড এন্ড ইনডিউরেটেড, বড় হবে এবং শক্ত হয়ে যাবে। শার্প স্টিচেস ইন লেফট সাইড, লেফট সাইডে পেইন থাকবে, শার্প স্টিচেস পেইন। আচ্ছা, সেন্সেশন অফ বাবলস বার্স্টিং ইন বাউলস, বাউল পেটের মধ্যে কি হবে যেন, যে বেলুন, ছোট ছোট বেলুন ফুটে, আমরা ভাত যখন বলক আসে তখন দেখি না বাবলস ফুটতেছে, এইরকম একটা সেন্সেশন তার পেটের মধ্যে থাকবে। টিম্প্যানাইটিস, ইভাকুয়েশন ডিফিকাল্ট, তার মধ্যে পেটে ব্যথাও থাকবে, মানে গ্যাস থাকবে, সাথে ইভাকুয়েশন ডিফিকাল্ট থাকবে। টেরেক্সাকামের একটা জিনিস যেটা, তার টাং কিন্তু ম্যাপড থাকবে। আমরা জানি যে নেট্রামিউরেট আছে, টেরেক্সাকামেরও কিন্তু টাং ম্যাপড। কিরকম, মানে জিহ্বাটা হবে সাদা আর গোলাপি হাবিজাবি মিলে একদম কিরকম আঁকা বাঁকা, মনে হয় যেন ম্যাপ করা, এরকম, এটাকে ম্যাপ টাং বলে। এই হচ্ছে টেরেক্সাকামের কথা গেল। আচ্ছা, আমি কিন্তু একটা কেস শেয়ার করছিলাম, ওটার মধ্যে বলছিলাম যে ওই মহিলার ট্রান্সভার্স হয়ে তার লিভারটা দ্বিগুণ হয়ে গেছে।
তো তখন কি মেডিসিন দিয়েছিলাম এই রুব্রিক গুলোর মধ্যে পাবেন, একটু মনোযোগ দিয়ে শুনলে পাবেন। আমি ইচ্ছা করে বলি নাই, যাতে আগ্রহটা থাকে অথবা মনোযোগটা দিতে পারেন। তাতে কি হবে, একে দুই, শুধু ওইটাই জানবেন না, অন্যগুলোও মাথায় থাকবে, কারণ আমি খুবই কনসাইজ করে দিছি, যাতে আমাদের প্র্যাকটিসে খুব কাজে দেয়, মাথায় চলে আসে। ওইগুলাই দিতে হবে, ওইটাই আসবে এরকম না, কিন্তু আমাদের অনেক হেল্প করবে। আচ্ছা, এখানে কি আসতেছি দেখি। অ্যাবডোমেন এনলার্জড, লিভার বড় হয়ে যাওয়া, অ্যাঙ্গার, ভেক্সেশন, এগ্রাভেশন। কি আসতেছে, একটাই মেডিসিন ফার্স্ট গ্রেড, সেটা হচ্ছে ককুলাস। দেখেন ককুলাস লিভারের কত বড় ঔষধ, যেটা ফার্স্ট গ্রেডে আছে, একটাই ওষুধ আছে। ককুলাসের পেশেন্টরা আমরা কিরকম দেখি দেখেন, যে আমরা বলি না যে এটা হচ্ছে নার্সদের পেশেন্ট, এই সরি মেডিসিন, নার্সদের মেডিসিন, ডাক্তারদের মেডিসিন, যারা বিশেষত রাত জাগে পেশেন্টকে সেবা দেওয়ার জন্য। এটা শুধু যে নার্স হবে তা না, ঘরের যে বড় সেও হতে পারে, কারণ তার বাচ্চা অসুস্থ হতে পারে, তার হাজবেন্ড অসুস্থ হতে পারে, তার ভাই বোন অসুস্থ হতে পারে। সেই ক্ষেত্রে সেবা দিতে দিতে কি হয়, তার লিভারটাও না একটু মানে ক্লান্ত হয়ে যায়, তখনই তার মধ্যে বিরক্তিটা খুব বেশি আসে। তখন ককুলাস খুবই ম্যাজিক্যাল রেজাল্ট আমাদেরকে দিবে, যদি আমরা এইরকম কজেশন পাই যে পেশেন্টের অবস্থা এরকম, তখন তারও এই যে লিভার এনলার্জমেন্ট হয়ে আছে এবং সে খুবই খিটখিটে মেজাজের, ককুলাসকে একবার ভাববেন অবশ্যই। চিলড্রেন, বাচ্চাদের যদি একটু, আমি যেমন প্রথমে বললাম না যে শুধু অ্যালকোহলিক্সদের হয় অথবা লাইফস্টাইল যাদের খুব খারাপ তাদেরই হয় এনলার্জ লিভার, তা কিন্তু নয়। যে বাচ্চারা কি করে, বাচ্চারা কি আর ওইরকম খাবার দাবার খায় যে যেরকম বড় মানুষ যেভাবে খায়, বিশেষত যে ফাস্ট ফুড গুলা, ওগুলা তো ওইরকম খায় না। যদি মানে একটা সার্টেন এজ গেলে পরে তখন খায়, কিন্তু ছোট বাচ্চাদের, চিলড্রেন, এই শিশুদের কেন হয়, এইগুলো আমরা মানে খুঁজে বের করব কেন হয়েছে। যে তার ঘরের যেই মা যে যত্ন করছে, নার্সলিং হচ্ছে, সেই ক্ষেত্রে তার কোনো প্রবলেম, নাকি সে ইনহেরিট করে আসতেছে, পূর্ববর্তী বংশ থেকে পেয়ে আসতেছে এরকম লিভারের কোনো ডিজিজ, সেক্ষেত্রে আমরা এটা অবশ্যই মাথায় রাখবো। আর সাথে কি কি আসতেছে মেডিসিন এখানে, আর্সেনিক, অরাম, ক্যালকেরিয়াস এখানে একদম ফার্স্ট গ্রেড দেওয়া আছে। চেলিডোনিয়াম, বাচ্চা বলতেই কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট ক্যালকেরিয়া, বেলেডোনা, হ্যাঁ যদি সিক থাকে তখন দেখা যায় হয়তো বা অ্যানাকার্ডিয়াম, ক্যালকেরিয়া ফস, তারপরে স্টেমোনিয়াম, ওদিকে যেতে পারে। কিন্তু প্রাইমারিলি পেশেন্ট গুলা, বাচ্চাগুলার আসেই দেখা যায় ওদের মধ্যে ক্যালকেরিয়া একটা ভাব থাকে, বেলেডোনা ভাব থাকে, এগুলো থাকেই। তারপরে ক্যামোমিলা, সিনা, এগুলাই ম্যাক্সিমাম থাকে। তো ক্যালকেরিয়াটা বাচ্চা দেখলেই মনে হয় যেন ক্যালকেরিয়ার একটা ভাব পাই আমরা। তো তখন অন্যান্য জিনিস যদি মিলে যায়, ক্যালকেরিয়া আর্টস খুব ভালো কাজে দিবে। চেলিডোনিয়াম, নিয়ে বড় বুড়া সবার জন্য চেলিডোনিয়াম খুবই ভালো কাজে দেয়, বিশেষত মাদার টিংচার আমি ইউজ করি, ভালো রেজাল্ট পাওয়া যায়। লাইকোপোডিয়াম নিয়ে তো বললাম। ম্যাকমিউর যেরকম ম্যাককার্ব ওইরকম এখানে ম্যাকমিউরও দেখেন ফার্স্ট গ্রেড দেওয়া আছে। তারপরে মার্কসল আর মার্কডালসিস সম্ভবত। তারপরে নাক্স মস্কেটা, সিপিয়া, সাইলেশিয়া, সালফার। এই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে রেপার্টরি করলে আমরা এনলার্জ লিভারে এই কয়েকটা মেডিসিন পাবো। তারপরে দেখি ডেলিভারিতে কি হয়। ডেলিভারির পরে সদ্যজাত বাচ্চা সাথে কিন্তু সদ্যজাত মাও হয়, সেটা হোক ফার্স্ট বেবি হোক তার ফোর্থ বেবি। মা কিন্তু যখনই ডেলিভারি দিচ্ছে একটা বাচ্চা, তখনই সে আবারও সেই সদ্যজাত মাই হচ্ছে। কেন? কারণ তাকে সেই বাচ্চাকে নার্চার করার জন্য, দেখার জন্য সেই রাত জাগতে হবে সারাদিন। যদিও ঘরে যদি ন্যানি থাকে সে দেখলো, আত্মীয় স্বজন থাকে দেখলো, নানি দাদি থাকে তারা দেখলো, কিন্তু রাতটা কিন্তু মাকেই কাটাতে হয়, বাচ্চার যত্নে জেগে জেগে কাটাতে হয়। তো ওই ক্ষেত্রে যখন ডেলিভারি আফটারে যখন তার এরকম ভ্যাকসিনেশন আসবে যে বিরক্তিকর, তার লিভারও এনলার্জ পাওয়া যাবে, খুবই খিটখিটে মেজাজের হয়ে যাবে, তখন ককুলাস কিন্তু ওনাকে সুস্থতা এনে দিতে পারে। এবার আসি ড্রাঙ্কার্সদের ক্ষেত্রে। ড্রাঙ্কার্স মানে অ্যালকোহলিক যারা, তো তাদের ক্ষেত্রে কি আসছে, অ্যাবসিনথিয়াম, অ্যামোনিউর, আর্সেনিক, অরাম, চায়না, ফ্লোরিক অ্যাসিড, ল্যাকেসিস, ম্যাক্সবম, কোয়েরকাস, আর হচ্ছে সালফার। আচ্ছা, ড্রাঙ্কার্সদের বেলা আর কিছু বললাম না, কারণ এগুলো মেডিসিন কমন, এগুলো সবাই জানি। আচ্ছা, এবার আসি জ্বরের সময় যদি, কারণ জ্বরের সময় তো আমরা টেস্ট করতে দেই, তখনও যদি এনলার্জ লিভার পাওয়া যায়, যে জ্বর ভালো হচ্ছে না, তখন আমরা টাইফয়েড ভাবলাম, টেস্ট দিলাম, উইডেল টেস্ট করতে দিলাম,
তখনও কিন্তু আমরা একটা আলট্রা দিতে পারি, ইউএসজি দিলে পরে ওইখানে চলে আসে যে তার এনলার্জ লিভার অথবা লিভারে ডিসফাংশনিং হচ্ছে। তখন কি হবে, আমরা এই মেডিসিন গুলা মাথায় রাখতে পারবো, আর্সেনিক আয়োড, ব্যারাইটাকার, বোল্ডো, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে এটা যেন কি ওষুধ, মাথায় আসলো না তো, করি, আচ্ছা যাক পরে বলে দিব না হয়। তারপরে ফেরাম আর্স, ফেরাম আয়োড, লেপটেন্ড্রাও কিন্তু লিভারের অনেক বড় মেডিসিন। লাইকোপোডিয়াম, নেট্রামিওর, নাইট্রিক অ্যাসিড নিয়ে তো বললাম, ফসফরাস নিয়েও বললাম। ফিভার যদি ইন্টারমিটেন্ট হয়, ডিউরিং অথবা আফটার, তখনও যদি এনলার্জ লিভার থাকে, যে ওই জ্বরের সময় লিভার বড় অথবা জ্বর শেষ হয়েছে তারপরে লিভার বড় হয়ে গেছে, তখন সিওন্যান্থাস, এই যে কোরি, মার্ক, আর হচ্ছে কি যেন এটা, ভিসি রুডাস সম্ভবত ওষুধটার নাম। যদিও আমার কাছে এরকম কালেকশনে নাই ওষুধটা, এই জন্য নামটাও হার্ড লাগে। আচ্ছা, ফিভার উইদাউট, যদি জ্বর ছাড়া এনলার্জ লিভার থাকে, আর্সেনিক আর ফেরামায়োড। কত ইজি তাই না? জ্বর ছাড়া এনলার্জ লিভার নিয়ে আসলে আর্সেনিক আর ফেরামায়োড। আর্সেনিকও কিন্তু লিভারের অনেক বড় রেমেডি, অনেক বড় রেমেডি। হার্ট কমপ্লেন্স যদি সাথে থাকে, তখন ডিজিটালিস, লরেসেরোসাস, ম্যাগনিওর। ম্যাগনিওর নিয়ে তো বললামই, ডিজিটালিস। এই যে হার্ট কমপ্লেন যদি থাকে, দেখেন আগে বললাম না, যদি হার্টের প্রবলেম থাকে, লাং এর প্রবলেম থাকে, তখনও কিন্তু লিভারে প্রেসার পড়ে। সেই ক্ষেত্রে আমরা ডিজিটালিস, লরেসেরোসাস, ম্যাগনিওরকে প্রেসক্রিপশনে আনতে পারি। পেইন অ্যান্ড অ্যাঙ্গার আফটার, এটা কিন্তু একেবারে একটা অ্যাকিউট সিচুয়েশন, যে পেইন অ্যান্ড অ্যাঙ্গার আফটারে যদি এনলার্জ মানে লিভার হয়, বা এরকম তার কাছে মনে হয় যে লিভার বড় হয়ে গেছে, আর আমরাও পালপেট করে দেখলাম লিভার বড়, তখনও কিন্তু এটা অ্যাকিউট হিসাবে ককুলাস তাকে সুস্থ করে দিবে ইনশাল্লাহ। স্টুলস উইথ হোয়াইট পেস্টি, দেখেন এখানে বলতেছে কি, এনলার্জ লিভার সাথে কি আসতেছে, যদি স্টুলটা পেস্টি হোয়াইট হয়, সাদা। সাদা কেন হবে? যদি বাইল সিক্রেশন না হয়, তখনই কিন্তু স্টুলটা সাদা হয়ে যায়। তাহলে কি আসতেছে এখানে, লিভার ডিসফাংশন আসতেছে। লিভার তাহলে প্রপার বাইল প্রডিউস করছে না, বাইলের ইতে গল ব্লাডারেও পর্যাপ্ত পরিমাণের নাই, বাইল জুস নাই, যার কারণে ওই যে স্টুলটা হচ্ছে পেশেন্টের, সেটা হোয়াইট পেস্টি। তখন কি আসতেছে, ডিজিটালিস, একটাই মেডিসিন, থার্ড গ্রেড ডিজিটালিস আসতেছে। আচ্ছা, তারপর আসতেছে লেফট লোব। আমাদের যে লিভার, দেখেন প্রথম একেবারে যে সিম্পল একটা অ্যানাটমিক্যাল পজিশন দেখাইছিলাম যে লিভারের, যে রাইট লোব, লেফট লোব, যেটুকু না জানলেই না। তো লেফট লোবে যদি এনলার্জমেন্ট বেশি হয়, সেক্ষেত্রে কার্ডুয়াস মেরিয়ানাস, ফ্লোরিক অ্যাসিড, হিপার, ম্যাগমিওর, ম্যাকফস, এই মেডিসিন গুলা কিন্তু লেফট লোবের জন্য বেস্ট। দেখেন কত সংক্ষেপ করা হয়ে গেছে। আমরা এই রেপার্টরি করার কারণে অথবা এই রুব্রিক গুলা জানার কারণে আমাদের মেডিসিনের লিস্ট কিন্তু ছোট হয়ে যায়। তাহলে আমরা এক্সপ্লোর যখন করব যে পেশেন্টের জন্য কোনটা প্রপার হবে, কেস টেকিং এর পরে ইজি হয়, এবং টাইমটাও কিন্তু অনেক কম লাগে আমরা যখন রেপার্টরি করব। এবার দেখেন রাইট লোবে আসলে কি হবে, এনাকার্ডিয়াম, কার্ডুয়াস মেরিয়ানাস, ইউরেনিয়াম নাইট্রিকাম। কার্ডুয়াস মেরিয়ানাস তো লেফট হোক, রাইট হোক, লিভারের যে কোনো প্রবলেম হোক, কার্ডুয়াস তো মানে খুবই ভালো রেজাল্ট দিবে যে কোনো প্রবলেম। সাথে যদি গল ব্লাডারের প্রবলেমও থাকে, তখনও কিন্তু কার্ডুয়াস খুব ভালো কাজ করে। এই যে নিচে আছে গল ব্লাডার, এনলার্জ লিভারের সাথে যদি গল ব্লাডারের কলিক থাকে, পেইন থাকে, কোনো কিছু সমস্যা থাকে, সেক্ষেত্রে আর্সেনিক, হাইড্রোসায়ানেটাম, আর্সেনিক, হাইড্রোসায়ানেটাম, তারপরে কার্ডুয়াস মেরিয়ানাস, চাইনা লেকেসিস। লেকেসিস, আচ্ছা, লেকেসিস তো অফিডিয়া গ্রুপ, মানে স্নেক গ্রুপের। যত ব্লাড রিলেটেড যত প্রবলেম হিউম্যান বডিতে হয়, আমরা কিন্তু স্নেক গ্রুপটা মানে অফিডিয়া গ্রুপটাকে অবশ্যই ভাববো। এখানে লিভারের ক্ষেত্রেও লেকেসিস আসতেছে, শুধু লেকেসিস না, অন্যান্য মেডিসিন গুলাতেও কিন্তু আমরা ক্রোটেলা সলিডাস, তারপরে নাজা, এগুলোও কিন্তু অবশ্যই ভাববো। মার্ক, তারপরে মাইরিকা সেরিফেরা, নেট্রাম সালফ নিয়ে তো আমি বেশ অনেক কথা বললাম। সিপিয়া, স্টেলারিয়া মিডিয়া। ট্রান্সভার্স, এই যে সেই ট্রান্সভার্স যদি লিভার এনলার্জমেন্ট হয়, কি মেডিসিন একটাই, সেটা হচ্ছে কার্ডুয়াস মেরিয়ানাস। আর যদি ভার্টিক্যালি মানে কি, লম্বালম্বি, ট্রান্সফরমার হচ্ছে সমান্তরালে যদি বড় হয়ে যায়, কার্ডুয়াস মেরিয়ানাস। আর ভার্টিক্যালি যদি উপর থেকে নিচ পর্যন্ত বড় হয়ে যায়, সেক্ষেত্রে চেলুরিনাম। আর যদি
ট্রান্সভার্স ভার্টিক্যাল দুই ক্ষেত্রেই বড় হয়ে যায় তখন মেডিসিন কার্ডিওস মেলিনাস। আচ্ছা, লিভার এন্ড স্প্লিন ইন চিলড্রেন, যদি লিভারও বড় হয়ে গেছে স্প্লিনও বড় হয়ে গেছে তখন বাচ্চাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া আর আসতেছে এখানে ক্যালকেরিয়া আর্টস। বাচ্চাদের কথা তো একটু আগে ক্যালকেরিয়া নিয়ে বললামই যে ম্যাক্সিমাম বাচ্চাই দেখা যায়, আমার কাছে মনে হয় যে ক্যালকেরিয়ার কনস্টিটিউশন নিয়ে আসছে। যদি নাও হয় দেখা যায় মা বাচ্চাকে এত খাওয়ায় খাওয়াতে খাওয়াতে ক্যালকেরিয়ার মতো বানায় ফেলে। কারণ বর্তমানে খাবার দাবারও তো অনেক ভেজাল, যে জিনিসটা আমাদের লিভার ডিটক্সিফাই করতে পারে না বা করতে তার স্লো হয়ে যায়, তখনও ক্যালকেরিয়া আর্টস কাজে দিবে। ক্রনিক লিভার, যদি লিভার এনলার্জমেন্টটা সেটা মানে ক্রনিক হয়, আমাদের কাছে প্রথমে বললাম না যে আমাদের কাছে তো যেই ক্রনিক রোগগুলো আসে সেগুলো অনেক ডাক্তার ঘুরে অনেক রিপোর্টস নিয়ে তারপরে আমাদের কাছে আসে। সুবিধা হয়, এটা আমি প্লাস মনে করি, কারণ অনেক কিছু ডিডি করা হয়ে যায়। হ্যাঁ, যে এটা ছিল এটা হয়েছে ওই রকম হয়েছে, আমাদের জন্য খুব কেস টেকিং করতে গেলেও যে অ্যানামনেসিস করা, যে কোন জায়গাটাতে আমরা এমফাসাইজ করব, কোন জিনিসটা আগে শুরু করব, কারণ একটা রোগ তো নিয়ে আসে না। হিউম্যান বডিটা তো একটা মানে রহস্যজনক একটা কনস্ট্রাকশন। তো এইটার ভিতরে যখন একটা ডিসফাংশনিং শুরু হয়ে যায় তখন তো একটা রোগ শুরু হয় না, অনেকগুলা রোগ শুরু হয়। তাহলে ওই যে ডায়াগনোসিস করা যে রিপোর্টস গুলো আমাদের কাছে নিয়ে আসে, আমাদের কিন্তু সেখানে কোনটাকে প্রায়োরিটি দিব সেই হেল্পটা আমরা ওই রিপোর্টস গুলোতে পেয়ে যাই। সাথে যদি মাইন্ড মিলাই, কনসিডারেশন মিলাই, রেজাল্ট ইনশাল্লাহ খুব ভালো হয়। তাহলে ক্রনিকের ক্ষেত্রে যদি লিভার এনলার্জমেন্ট হয় ক্রনিক ক্ষেত্রে, সেক্ষেত্রে কার্ডোয়াস, দেখেন কার্ডোয়াস মেরিয়ানাসের কথা আসতেছে, তারপর আসতেছে সিওনেন্থাস, তারপরে হচ্ছে কলেস্টেরিনাম, তারপরে মেনিস, তারপর ফাইটোলক্কা, আর হচ্ছে সেলেনিয়াম। এই হচ্ছে মেডিসিন গুলা, দেখেন কত মানে শর্ট করে দেওয়া এখানে রেপার্টরি করাতে আমি এই কয়েকটা মেডিসিন। অথচ আমি যদি প্রথমেই যাই রোগীটাকে ধরে চিন্তা ভাবনা করি কনস্টিটিউশনে দেই, হবে না, কিন্তু ওই রকম ভাবনা ভাবলে কিন্তু হবে না। আমাদের দেখতে হবে পেশেন্টের কন্ডিশনটা কি। আর ওই যে একটু আগে যেটা বললাম রিপোর্টস গুলা কিন্তু আমাদের অনেক অনেক হেল্প করে পেশেন্টকে বোঝার জন্য। আর পেশেন্টকে টাইম দিতে হয়, এটা তো আমরা সবাই জানি, কিন্তু তারপরে কিরকম টাইম দিতে হয়, যেটা তাকে, যেমন ধরেন অনেকেই চেম্বার করি আমরা খুব বিজি এরিয়াতে, এবং একটা রুমের মধ্যে দেখা যায় পেশেন্ট বসে আছে, ওয়েটিং এও পেশেন্ট ওখানেই বসে আছে, পেশেন্টের চেয়ারও পেশেন্ট, ডাক্তার তো বসে আসেনি, একটা হজবরল অবস্থা হয়ে যায়। ওই সময় কিন্তু আমরা পেশেন্টকে ওই রকম ভাবে যে ইনভেস্টিগেট করা, তার ভেতরকার কথা বের করে আনা, সেগুলো কিন্তু হয় না, একেবারেই হয় না বলা যায়। কারণ একটা পেশেন্ট নিজের কথা বলতে গেলে 10 বার ভাবে যে আমার আশেপাশে মানুষ আছে আছে তারা কি ভাববে, এই জিনিসটা কিন্তু চলে আসে। তো প্রাইভেসির একটা ব্যাপার থাকে। আর বড় বড় ডিজিজে তো অবশ্যই পেশেন্টকে কোয়ালিটি টাইম দিতে হবে, অন্তত কেস টেকিং এর জন্য, এবং তাকে খুলে মেলে ভেতর থেকে সবকিছু জানার জন্য। এই কথাগুলো বলার কারণ হচ্ছে লিভারের যে প্রবলেমস গুলা আসে মূলত সেগুলা কিন্তু স্ট্রেস থেকে আসে। আর স্ট্রেসফুল লাইফের জন্য আমাদের যে বর্তমান সিচুয়েশন, ধরেন আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থাটা, এটা কিন্তু একটা স্ট্রেসফুল অবস্থা, খুবই খুবই স্ট্রেসফুল। তো এমনি আমরা ফেমিন, তারপরে মানে হচ্ছে গরিব দেশ, তারপরে হচ্ছে এত স্ট্রেস, তারপরে হচ্ছে পারিবারিক যে কলহ থাকে, এই কলহের জন্য কিন্তু এই লিভারকে খুব হ্যাম্পার হইতে হয়। আর আমরা যারা হোমিওপ্যাথ আছি তারা কি করতে পারি, ওই যে তার যে স্ট্রেসফুল লাইফ, তার যে কষ্টগুলা, এগুলা শুনে তাকে যদি ট্রিটমেন্ট দিতে পারি, ইনশাল্লাহ আমরা তাকে অবশ্যই একটা কিউরের দিকে নিয়ে যেতে পারবো। এই ছিল আমার আজকের লিভার এনলার্জমেন্ট নিয়ে ক্লাস। জানি না কতটুকু বোঝাতে পারছি, তারপরে সবাইকে ধন্যবাদ ছিলেন যতক্ষণ এই জন্য।